হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1 এর কোশ্চেনগুলি পেজ নম্বর 546। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কি বার্ষিক 4% হার সুদে x বছরের স্ববৃদ্ধি y টাকা হলে আসল। এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিছু বলেন। যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় সরল সুদের হিসেবেই করব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় বলে দিবে যে চক্রবৃদ্ধি সুদ হিসেবে, আর স্ববৃদ্ধি মূল মানে যে সবসময় চক্রবৃদ্ধি সুদ হবে এরকম ব্যাপার না। আমরা মেনলি স্ববৃদ্ধিটা সবসময় চক্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করি। অ্যাকচুয়ালি স্ববৃদ্ধি মূল বলতে হচ্ছে সুদ প্লাস আসল, এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আর, এটা সবসময় মাথায় রাখবে। সমূল বলতে কোনো সময় তোমরা ভাববে না সেটি হচ্ছে চক্রবৃদ্ধির কথা বলা হচ্ছে। স্ববৃদ্ধি বলতে হচ্ছে সবসময় সুদ প্লাস আসল, এটা তোমরা মাথায় রাখবে। দেখো বলেছে কি সুদের হার বলতে ছোট হার সমান দিয়েছে কত 4%, আর বলেছে সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, আর বলেছে সুদ প্লাস আসল অর্থাৎ এ ইজ ইকুয়াল টু। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর সমান হচ্ছে পি টি আর বাই এক্স, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে সুদের পরিমাণ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর ছোট আর হচ্ছে সুদের হার। এখানে প্রথমে আমরা বের করব কি সুদের পরিমাণ। আসল আমাদের বের করতে হবে, অর্থাৎ আর এর মান নয় পি এর মান আমাদের বের করতে হবে। এখানে আমরা ধরে নিচ্ছি আসল সমান হচ্ছে পিটা, ঠিক আছে। সুদ সমান বের করছি, সুদ সমান আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু সময় এক্স ইন্টু সুদের হার 4 বাই হচ্ছে, এটা হচ্ছে আমরা পেলাম সুদের পরিমাণ। প্রশ্নানুসারে আমরা কি পাবো তাহলে? প্রশ্নানুসারে এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স আর এ সমান সুদ প্লাস আসল, তাহলে সুদ হচ্ছে আর প্লাস পি ইজ ইকুয়াল টু, আর এর মান পেলাম পি ইন্টু এক্স ইন্টু 4 বাই 100 প্লাস সমান হয়েছে বা কমন কি যাচ্ছে দেখো, পি কমন যাচ্ছে, পড়ে থাকছে 4x বাই 100 প্লাস 1 ইজ ইকুয়াল টু x। লসাগু হচ্ছে কত 100, 4x প্লাস 1 বাই 1 নয়, এটা 4x প্লাস 100 বাই নিচে থাকছে 100 ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, পি এর মান বের করতে হবে, তাহলে পি সমান কি পাবো আমরা, পি ইজ ইকুয়াল টু 100 গুণ হচ্ছে, তাহলে 100x আর নিচে থাকছে তাহলে 4x প্লাস, ঠিক আছে, এটাই হচ্ছে পি এর মান। পি এর মান বের করতে বলেছে, তাহলে অপশন দেখে নাও, এটা 100টা আগে দেওয়া আছে, তাহলে আমরা পাবো 100 যদি আগে লিখি তাহলে আমরা কি পাবো, পি ইজ ইকুয়াল টু 100x বাই 100 প্লাস 4x। ঠিক আছে, অপশন গুলোর উপর দেখো। অপশন সি তে কি দিয়েছে দেখো, অপশন সি তে দিয়েছে 100, এটা x হবে y না 100x। অপশন সি তে দিয়েছে 100x বাই 100 প্লাস, এটাই হচ্ছে তাহলে অ্যানসার। বোঝা গেল, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে একটি সমীকরণের বীজদ্বয় হচ্ছে সমান আর হচ্ছে বাস্তব। তিনটে শর্ত হয়, তোমরা সবাই জানো, আরেকবার রিভাইজের জন্য আমি তোমাদের বলে দিই যে একটি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা তিনটে শর্ত পাই। যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমরা এটা ধরে নিই নয়, এটাই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। বীজদ্বয়ের প্রকৃতি জানার জন্য আমাদের জানতে হয় নিরূপক, অর্থাৎ d এর d সমান হয় b স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এই নিরূপকের মান d এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও অসমান। ঠিক আছে, ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হবে বাস্তব ও সমান। ঠিক আছে, আর যদি লেস দেন 0 হয় তাহলে হবে। আশা করি কোনো সমস্যা নাই, যেহেতু তোমরা সেকেন্ড সামেটিভের পর এগুলো করছো, মানে ফার্স্ট সামেটিভের সময় দ্বিঘাত সমীকরণ ছিল, অনেকেই তোমরা ভুলে গেছো, একটু জাস্ট রিভাইজ করে নাও তারপর
তাহলে তিনটে শর্ত আমরা পেয়ে গেলাম। এখানে কি চেয়েছে? বাস্তব আর সমান। বাস্তব আর সমান বলতে আমাদের কোন শর্ত কাজে লাগছে? 2 নম্বর শর্ত, d = 0 অর্থাৎ নিরূপক = 0। এখানে নিরূপক বের করি, d সমান হচ্ছে b স্কয়ার। এখানে b স্কয়ার বলতে কত? -3 এর হোল স্কয়ার মাইনাস 4ac, এর মান কত? a হচ্ছে x স্কয়ারের সহগ, তাহলে k ইনটু c এর মান কত? k। ঠিক আছে, তাহলে d = 0 অর্থাৎ -3 এর হোল স্কয়ার মাইনাস 4k স্কয়ার = 0। যেহেতু কি বিষয় সমান আর বাস্তব, যদি 2 নম্বরে পড়তো তাহলে আমরা লিখে করতাম কি লিখতাম? যেহেতু প্রদত্ত সমীকরণের বিষয় সমান ও বাস্তব, অতএব নিরূপক = 0। তাহলে বা পাচ্ছি কত? 9 - 4k স্কয়ার = 0 বা -4k স্কয়ার -9, মাইনাস মাইনাস কাটছে, বা k স্কয়ার হচ্ছে 9/4 বা k হচ্ছে ±3/2। অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি তে দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এই তিনটে শর্ত তোমরা দেখে রাখো ভালো করে, এটা শর্ট কোশ্চেনও দেয় বা শূন্যস্থান পূরণও তোমাদের দিতে পারে। পরের কোশ্চেন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 13 সেমি, বৃত্তের একটি জের দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জের দূরত্ব বের করো। সহজ কোশ্চেন আছে, কোনো সমস্যা নেই। আমরা জানি কি যে কে কেন্দ্রগামী সরলরেখা সমকোণে সমদ্বিখণ্ডিত করে উপাত্ত রয়েছে, তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি ধরে নিলাম, যে জের দৈর্ঘ্য দেওয়া আছে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 90 ডিগ্রি হয় উপাত্ত হিসেবে। তাহলে কি কি দেওয়া আছে প্রথম কাজ আমরা সেগুলো লিখে নিই। তাহলে এবি সমান হচ্ছে জে, তাহলে জে সমান দেওয়া আছে। তারপর বলেছে ব্যাসার্ধ, এখানে আমরা ছবি হিসেবে ব্যাসার্ধ পাচ্ছি ওবি, ওবি সমান হচ্ছে 13 সেমি। আমরা কি বললাম? যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কেন্দ্রগামী সরলরেখা, তাহলে এটা ধরে নিলাম পি। এপি = বিপি সমান হচ্ছে কত? তাহলে 10/2 সমান হচ্ছে 5। বের করতে হবে কি? ওপির মান বের করতে হবে, কেন্দ্র থেকে যে দূরত্ব। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ওপিবি। ওপিবি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার পি কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজ স্কয়ার। এখানে লম্ব হচ্ছে ওপি, ভূমি হচ্ছে পিবি, তাহলে এই দুটোর বর্গের সমষ্টি সমান হচ্ছে অতিভুজ বলতে এখানে ওবি আর স্কয়ার। তাহলে বা ওপি, ওপি সমান বের করব প্লাস পিবি, পিবি সমান পেয়েছি কত? 5, তাহলে 5 এর স্কয়ার সমান 13 স্কয়ার। তাহলে বা একবার লিখে দিই, ওপি স্কয়ার সমান 13 13 হয় 169 মাইনাস 25, বিয়োগ করলে আমরা কত পাবো? 144, এটা হচ্ছে 12 স্কয়ার। তাহলে বা ওপি সমান হচ্ছে, ওপি হচ্ছে কি? কেন্দ্র থেকে যে লম্ব, এটা হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে। তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি আমরা যদি বের করি তাহলে বুঝতে পারবো। অপশন গুলো দেখে নাও। প্রথম বলেছে দেখো স্থূলকোণ, স্থূলকোণ বলতে কি? সমকোণ কি না, প্রথম দিয়েছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। সমকোণ বলতে এর মান 90 ডিগ্রি, স্থূলকোণ এর মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, আর সরল কোণ বলতে এর মান হচ্ছে 180। তাহলে 1 ডিগ্রি না সরি 1 রেডিয়ানের মান আমরা বের করব, তার মানটা দেখবো 90 ডিগ্রির সঙ্গে সমান হচ্ছে, বড় হচ্ছে না 180 ডিগ্রির সঙ্গে সমান হচ্ছে, যেটি হবে সেটি হচ্ছে आंसर। তাহলে আমরা কি জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, পাই মানে কত? 22 এর 7, তাহলে 22 এর 7 সমান হচ্ছে 180। তাহলে 1 সমান 1 রেডিয়ান সমান 180 বাই, দেখো ভাজিত হবে, তাহলে উপরে যাচ্ছে 7 আর নিচে যাচ্ছে 22। ঠিক আছে, যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে পাবে, দেখবে
গুণ করে 22 দিয়ে যদি ভাগ করো তাহলে পাবে 57.22, এভাবে 2 চলতে থাকবে। তাহলে এই 57 ডিগ্রি কি 90 ডিগ্রি থেকে কম, তাহলে এর মান হচ্ছে কি সূক্ষ্মকোণ। বোঝা গেছে? তাহলে 1 রেডিয়ানের মান আমরা পেলাম 57.2, সেটি হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম যে কোণের মান হয় সেই কোণকে বলা হয় কি সূক্ষ্মকোণ। তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো কোনো সমস্যা। পরের প্রশ্ন বলেছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস। তাহলে ঘনক যার প্রতিটি ধারের দৈর্ঘ্য দিয়েছে, যদি আমরা ছবি আঁকি তাহলে বুঝতে পারবো ভালোভাবে। এরকম একটি ঘনক রয়েছে যার প্রতিটি ধারের দৈর্ঘ্য রয়েছে এক্স একক, আর ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হয়, এটাও এক্স, এটাও এক্স, আর এটাও। ঠিক আছে, এর থেকে একটি সব থেকে বড় নিরেট গোলক কাটা হচ্ছে, তাহলে নিরেট গোলক তার মধ্যে থাকবে। ঠিক আছে, এইভাবে থাকবে। তাহলে নিরেট গোলকের ব্যাস কি হবে? এটি হচ্ছে নিরেট গোলকের ব্যাস, অর্থাৎ নিরেট গোলকের ব্যাস হবে ঘনকের ধারের সঙ্গে সমান, অর্থাৎ দৈর্ঘ্য হবে কত, গোলকের ব্যাস হবে এক্স একক। ছবিতে তোমরা ভালো করে আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সারটা হচ্ছে এক্স একক, অপশন এ তে দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন। পরের প্রশ্ন দেখো, সংখ্যাগুলির যৌগিক গড় দেওয়া আছে মধ্যমা। মধ্যমার জন্য আমাদের কি জানতে হয়? এন প্রথম। এন মানে এন মানে হচ্ছে যুগ্ম। এন বলতে কত সংখ্যক পদ রয়েছে, এই এনটা যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম আর যুগ্ম। প্রথমে অযুগ্মর ক্ষেত্রে বলি, যদি এন এর মান অযুগ্ম হয়, অর্থাৎ অযুগ্ম সংখ্যক থাকে কোন পদ, তখন তার ক্ষেত্রে আমরা মধ্যমা সমান পাবো। মধ্যমা সমান হচ্ছে এন বাই এন প্লাস 1 বাই 2 তম। ঠিক আছে, আবার বলছি, এন এর মান অর্থাৎ পদ সংখ্যা যদি অযুগ্ম সংখ্যায় হয়, তাহলে মধ্যমা সমান পাবো এন প্লাস 1 বাই। এন যদি যুগ্ম হয়, যুগ্ম, তখন আমরা মধ্যমা সমান পাবো কি? মধ্যমা সমান এন বাই 2 তম পদ প্লাস এন বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে, এটাই হচ্ছে মধ্যমা। একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, যখন আমরা দেখবো যে কোনো পরিসংখ্যা দেওয়া আছে আর মধ্যমা বের করতে হবে, তার প্রথম কাজ, যেটা তোমাদের আমি বললাম না, প্রথম কাজ হবে মানের ঊর্ধ্বক্রমে। কি বললাম? প্রথম কাজ হবে মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজানো। তারপর আমরা দেখবো এন এর মান কতগুলো রয়েছে সেই হিসেবে। কারণ যদি আমরা পেয়ে যেত, ধরো যদি ধরে নিই 3 তম পদ, 3 তম পদ। এবার দেখো 3 তম পদ যদি দেখি, এই হিসেবে যদি আমরা দেখি 7 4 3 5 এভাবে আছে, তাহলে 3 তম পদ 3 হলো। কিন্তু এইভাবে করলে আমরা মধ্যমা পাবো না। কিভাবে পাবো? তাহলে প্রথম কাজ হবে সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড় হিসেবে আমরা সাজাবো। তারপরে এততম যে তম পড়বে সেই তম পদটা আমরা। বোঝা গেছে আশা করি? মধ্যমা নির্ণয়ের আর কোনো ডাউট আশা করি থাকার কথা নয়। এরপরে দেওয়া আছে যৌগিক গড় দিয়েছে 15, তাহলে যৌগিক গড় থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। যৌগিক গড় মানে কি? সবগুলোর সমষ্টি বাই যতগুলো পদ। এখানে দেখো মোট পদ সংখ্যা 1 2 3 4 5, 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে n ইকুয়াল টু 5। 5 এখন যেটা তোমাদের বললাম যে 5 যদি হয়ে যায় তাহলে মাঝখানের পদ তাহলে 10, 10 তাহলে অ্যানসার হবে। কিন্তু ওইভাবে নয়, প্রথম কাজ হবে আমাদের, n বলতে 5, 5 অযুগ্ম সংখ্যা, তাহলে n প্লাস 1 বাই সমান হচ্ছে কত? 5 আরেক যোগ করলে হচ্ছে 6, মানে 3 তম। 3 তম পদ যদি দেখি তাহলে 10 হচ্ছে, 3 নম্বর পদ হচ্ছে 10। তাহলে আমরা যদি 10 করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 10 উত্তর হতেও পারে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে আমরা তখনই সাজাতে পারবো যখন আমরা x এর মান। x এর মান আমরা কিভাবে পাবো? এখানে দিয়েছে দেখো যৌগিক গড়। তাহলে যৌগিক গড় বলতে কি
সবগুলো সমষ্টি বাই পদ, তাহলে সবগুলো সমষ্টি 7 প্লাস এক্স মাইনাস 3 প্লাস 10 প্লাস 10 প্লাস 3 প্লাস এক্স মাইনাস 5, 5টা পদ রয়েছে, 5 ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখন এই যে 3 প্লাস 3 আর মাইনাস 3 তাহলে কেটে যাচ্ছে। আর দেখো তো 5 মাইনাস 5 আর এখানে 10, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত 5, 5 আর 7 মানে 12, সংখ্যা থাকছে কত 12 প্লাস এক্স কতগুলো রয়েছে দেখো 1 2 3, তাহলে 3x হয়েছে সমান 5 8 15 গুণ করলে হচ্ছে কত 75, তাহলে 3x ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে 75 থেকে যদি আমরা কি করলাম মনে হচ্ছে 75, আচ্ছা ঠিক আছে 75 থেকে আমরা বাদ দিচ্ছি 12, বিয়োগ করলে আমরা পাচ্ছি ঠিক আছে 63, তাহলে x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, x এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে যে সংখ্যাগুলো বের, অর্থাৎ 7 সংখ্যায় রয়েছে কোনো সমস্যা পারে। এবার দেখো 21 থেকে যদি 3 বাদ তাহলে কত পাবো, 21 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে পাচ্ছি 18, হয়েছে 10 রয়েছে, তারপর 21 এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত পাচ্ছি 24, তারপর 21 থেকে 5 বাদ, 21 থেকে 5 বাদ দিলে আমরা পাবো, কি বললাম প্রথম কাজ হবে মানে, অর্থাৎ 7 সব থেকে ছোট 7, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 18, মানে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। n এর মান অযুগ্ম পেয়েছি, অযুগ্ম থেকে আমরা পেলাম 3তম পদ, এখানে দেখো 3তম পদ কত রয়েছে 16, আমরা যদি 10 করে দিই তাহলে কিন্তু ফুল হয়ে যাবে, তাহলে অ্যান্সার হলো কি 16। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন। আশা করি কোনো সমস্যা হয়নি, আরেকবার বলে দিচ্ছি। মধ্যমা বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তারপর দেখতে হবে n অর্থাৎ যুগ্ম না অযুগ্ম রয়েছে, যুগ্ম যদি হয় তাহলে কি হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, আর যদি অযুগ্ম হয় তখন হবে n+1/, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়। এরপর কি বলেছে, আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলেছে, আসল আর নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের বলা হবে কি সবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বলতে এক্ষুনি তোমাদের বললাম এ ইকুয়াল টু কি, যে দেখো এ ইকুয়াল টু আসল প্লাস, সেটা সরল সুদের ক্ষেত্রে হতে পারে সমূল চক্র, এখানে দেখো চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে সমূল যদি বলতো তাহলে আমরা কি সরল সুদের ক্ষেত্রে। দেয়া আছে a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই ইজ ইকুয়াল টু c বাই 6 হলে a প্লাস b প্লাস c বাই c। প্রথম কাজ হবে আমরা একটা সেখান থেকে a বেশি মান, এখান থেকে একবার করে দিই a ইকুয়াল টু কত হবে, কি করা হয় যে a বাই 2 ইজ ইকুয়াল টু k, যেহেতু সবগুলো সমান তাহলে a ইকুয়াল টু একবার করে দিলাম a ইকুয়াল টু b সমান হচ্ছে কত 4k, আর c সমান হচ্ছে হয়ে গেল। এরপর a প্লাস b প্লাস c বাই c মানগুলো বসাবো, দিয়ে ক্যালকুলেশন করব, a প্লাস b প্লাস c, এর মান পেয়েছি 2k, b এর মান পেয়েছি 4k, আর c এর মান পেয়েছি 6 বাই c, তাহলে 6 হয়েছে, তাহলে সমান। এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 4 আর 6 হচ্ছে 10 আর 2 12k বাই 6, কে কে কাটছে বোঝা যাচ্ছে, মান পেলাম কত 2। দেখো আমি তোমাদের খুব ভুল লিখেছি, তোমরা পড়ে নেবে এটা। এখানে a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই 4 ইজ ইকুয়াল টু c বাই 6 আছে, কিন্তু তোমাদের বইয়ে দেখো
a/2 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু হচ্ছে c/7 আছে। আমার এখানে 6 লেখা হয়েছে, আমি 6 ধরে করলাম, তোমরা 7 ধরে করবে। একই রকম জিনিস, জাস্ট মানগুলো খুঁজে সেই হিসাবে ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পাবে 13/7। ঠিক আছে, আমি যেহেতু 6 ধরে করেছি তার জন্য আমার উত্তর বেরিয়েছে কত। পরের কোশ্চেন কি বলেছে দেখো, তাহলে এটার অ্যান্সার, এটা যদি 7 থাকে তাহলে অ্যান্সার হচ্ছে 13/7। ঠিক আছে, আর এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সমূল চক্র, সমূল। ঠিক আছে, দেখো অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন, মানে এরকম। আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার কেন্দ্র বলতে এখানে, তাহলে এ ডবল 180 ডিগ্রি, এটা তোমাদের প্রমাণও রয়েছে। আর এখান থেকেও বলতে পারো যেহেতু এটি একটি ব্যাস। ঠিক আছে, তাহলে একটি সরলরেখা সবসময় 180 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে 180। পরিধির যে কোনো বিন্দুতে, এখানেও হতে পারে এখানেও হতে পারে, কোন কেন্দ্রে নাই। পরের কোশ্চেনে কি বলেছে, tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 1/√3 হলে sec থিটা, tan থিটা মাইনাস 15 ডিগ্রি। সহজ কোশ্চেন, মান বসালে হয়ে যাবে। কিভাবে করবো আমরা, দেখো এপাশে আছে কত tan, এপাশে আছে 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রির মান হয় 1/√3, তাহলে 1/√3 জায়গায় বসাচ্ছি tan 30 ডিগ্রি। tan, ঠিক আছে, tan tan কাটছে, তাহলে পড়ে থাকছে কি থিটা মাইনাস 15 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি, বের করতে হবে কত sec থিটার মান, তাহলে থিটা পেলাম 45 ডিগ্রি, তাহলে sec 45 এর মান হচ্ছে √2, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার তাহলে হচ্ছে বোঝা গেছে। পরের কোশ্চেন দেখো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে, পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি হলে তার উচ্চতা ও তির্যক উচ্চতার কোনো সমস্যা নেই, ছবিটা তোমাদের ভালো করে আঁকতে হবে, তাহলে তোমরা এটা হচ্ছে একটি শঙ্কু অর্ধশীর্ষ কোণ, এই কোণের মান দিয়েছে, ঠিক আছে, চেয়েছে এই কোণের মান 45 ডিগ্রি, চেয়েছে উচ্চতা বলতে এটা এই স্থূল, আর হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এর অনুপাত, এই এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এল হচ্ছে কি অতিভুজ, আর এই হচ্ছে কি ভূমি। ছবিটা যদি তো এইভাবে আঁকা হয় তাহলে বুঝতে পারবে, এটা যদি আমাদের থিটা হয় তাহলে নিচের দিকটা হয় কি ভূমি, এটা লম্ব এটা অতিভুজ। একই রকম ভাবে এই কোণের সাপেক্ষে এই হচ্ছে ভূমি, এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে যদি আমরা উচ্চতা তির্যক উচ্চতা, তাহলে এটা কি ভূমি বাই যদি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অতিভুজ সমান কত, ভূমি বাই অতিভুজ সমান হয় cos থিটা, এখানে থিটার মান 45 ডিগ্রি, তাহলে cos ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা, এটা হচ্ছে ঠিক আছে, বা ভূমি সমান h, অতিভুজ বলতে l সমান cos 45 ডিগ্রি মান হয় 1 বাই বা h বাই l, আবার বাই একবার অনুপাত আকারে লিখি h is to l সমান হচ্ছে 1। আশা করি কোনো সমস্যা হয়নি বুঝতে। কি করা হলো আবার, এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে, তাহলে আমাদের দরকার কি উচ্চতা আর তির্যক উচ্চতা, তাহলে উচ্চতা হচ্ছে কি h, তির্যক উচ্চতা l, তাহলে
এইচ বাই এম অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান cos থিটার মান হচ্ছে 45 ডিগ্রির মান বসে cos 45 এর মান বসে সেখান থেকে আমরা পেয়ে গেলাম এল এইচ ইজ টু সমান 1:2 এটাই হচ্ছে ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো 1:2। তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 1:2 আর এটা সেম ঠিক আছে। পরের কোশ্চেনে বলেছে যদি y is equal to 3x minus 5 এবং x এর সংখ্যাগুরু মান 15 হয় তাহলে y এর দেখো সংখ্যাগুরু মান হচ্ছে যেটি বেশি বাদ সেটা হচ্ছে x কে বলছে সংখ্যাগুরু মান বলতে x হচ্ছে সব থেকে বেশি বার আছে সেটা এর জন্য x এর সংখ্যাগুরু মান তাহলে y এর সংখ্যাগুরু মান কত হবে সম্পর্ক দিয়েছে y is equal to 3x plus 1 তাহলে y এর সংখ্যাগুরু মান নির্ভর করছে কার উপর x এর তাহলে x এর সংখ্যাগুরু মান যা হবে সেখান থেকে আমরা পাবো y এর সংখ্যাগুরু মান একটা সম্পর্ক দিয়েছে সেই সম্পর্ক সমান কি y equal to 3x বুঝা গেল তাহলে x এর সংখ্যাগুরু মান হচ্ছে 15 আর y এর সংখ্যাগুরু মানটা বলেছে এইভাবে যে 3x minus ঠিক আছে তাহলে y এর সংখ্যাগুরু মান কত হবে 3 into 15 minus 5 তাহলে 15 3 45 minus 5 সমান হচ্ছে 40 বুঝা গেছে। এরপর হচ্ছে 3 এর দাগের কোশ্চেন প্রথম কোশ্চেনে বলেছে যে কোন ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:6 ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রহিমের লাভ হয় 1200 টাকা তাহলে এটা আমাদের দেখতে হবে সত্য না অনুপাতের অঙ্কের ক্ষেত্রে তোমাদের বলি একটা শর্ত মনে রাখবে সেখান থেকে অনুপাতের সমস্ত কোশ্চেন তোমরা সলভ কি যে মূলধনের অনুপাত লিখে দিচ্ছি মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভ এটা তোমরা মনে রাখবে এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা সলভ এখানে তাহলে কি দেওয়া আছে তাহলে মূলধনের অনুপাত হবে লাভের অনুপাতের সঙ্গে আর কিছু আমাদের মাথায় রাখার দরকার নেই একটা জিনিস পেয়ে গেছি মূলধনের অনুপাত এখন আমরা বের করবো লাভের অনুপাত যদি দুটো সমান হয়ে যায় তাহলে বলবো সত্য নাহলে মিথ্যা এখন মোট লাভ দিয়েছে মোট লাভ কত দিয়েছে 2200 টাকা দিয়েছে রহিমের লাভ দিয়ে দিয়েছে রহিমের লাভ দিয়েছে 1200 টাকা আরেকজনের লাভ আমরা বের করতে পারবো তাহলে এর লাভ তাহলে কত হবে 2200 মাইনাস 1200 সমান 1000 লাভের অনুপাত বের করে নি দেখো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে মূলধনের অনুপাত কি হিসেবে দেওয়া প্রথমে রামের দেওয়া তাহলে রামের বের করব তাহলে রামের হচ্ছে এখানে কত 1000 ইসটু রহিমের হচ্ছে 1200 তাহলে দুটো শূন্য কাটলাম তার এরপর কাটছি 2 দিয়ে 5 আর 6 বাদ সমান 5 ঠিক আছে মূলধনের অনুপাত পেয়েছি 5:6 লাভের অনুপাতও পেলাম 5:6 তাহলে রহিমের লাভ 1200 টাকা ঠিক আছে বুঝা গেল কি বললাম লাভের অনুপাত যদি মূলধনের অনুপাতের সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমরা দেখব তাহলে এখানে আমরা পেলাম লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান অর্থাৎ রহিমের লাভ হচ্ছে 1200 টাকা এটা হবে কি তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সত্য ঠিক আছে পরের কোশ্চেন দেখো দিয়ে যে x প্রপোর্শনাল টু y x প্রপোর্শনাল টু y এবং x প্রপোর্শনাল টু z বলে y প্লাস z প্রপোর্শনাল টু 1/, ঠিক আছে এটা আমাদের দেখতে হবে সত্য না কোনো সমস্যা নাই যেটি বের করতে বলেছে সেটি আমরা বের করব x প্রপোর্শনাল টু y তাহলে এখান থেকে আমরা x যেমন আছে যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু সমানুপাতিক থেকে সমান করার জন্য k1 নিলাম হয়ে গেল y এর মান বের করছি তাহলে y সমান কি 1/k1 ইনটু একই রকম ভাবে x সমান এখানে বাদ দিবে k2 ইনটু z তাহলে z সমান হচ্ছে 1/k3
ঠিক আছে, তাহলে y প্লাস জেড সমান হচ্ছে 1/k1 প্লাস 1/k2। এটা হচ্ছে কি ধ্রুবক, যেহেতু k1 ধ্রুবক আর k2 ধ্রুবক, তাহলে তাদের অনন্য গুলো ধ্রুবক হবে। এর জায়গায় লিখে দিলাম কি বা y প্লাস জেড প্রপোর্শনাল টু, এটা হলো। কিন্তু এখানে দিয়েছে y প্লাস জেড প্রপোর্শনাল টু 1/, তাহলে কি হচ্ছে বোঝা যাচ্ছে আশা করি। এরপর দেখো 3 দাগের কোশ্চেন, আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। দেখো ছবি আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা ধরে নিচ্ছি যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি হচ্ছে একটি আয়ত, ঠিক আছে। এবি বাহুর ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে যেহেতু আয়তক্ষেত্র অতএব বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এবির সঙ্গে সমান এবি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে এ, আর বিসি সমান হচ্ছে এডি সমান হচ্ছে বি, ঠিক আছে। দেখো প্রথমে কি বলেছে, আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি। তাহলে বাহুগুলির বর্গের সমষ্টি কত হবে, বাহুগুলির বর্গের সমষ্টি, তাহলে 4টা বাহু, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই দুটো বাহু তাদের বর্গ স্কোয়ার প্লাস স্কোয়ার যোগ করেছি, তারপরে এই দুটো বাহু বি আর বি, তাহলে বি স্কোয়ার প্লাস সমান কত পাচ্ছি 2 স্কোয়ার প্লাস 2 হয়ে গেল। তাহলে বাহুগুলির বর্গের সমষ্টি পেয়ে। এরপর বের করবো কর্ণ দুটির বর্গের, এসি কর্ণ। আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়, এসি আর বিটির দৈর্ঘ্য সমান, তাহলে এসি ইজ ইকুয়াল টু, তাহলে সমান লিখে দিই এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এর দৈর্ঘ্য কত হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এদের সমষ্টি, তাহলে স্কোয়ার প্লাস বিডি সরি এসি স্কোয়ার প্লাস বিডি এর স্কোয়ার সমান আমরা কত পাচ্ছি 2 ইন্টু স্কোয়ার প্লাস, ঠিক আছে। তাহলে কি পেলাম, আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যদি 2টা কমন নিয়ে নিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। আর এখানেও আমরা পেলাম কর্ণ দুটির বর্গের সমষ্টি হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস, অতএব আমরা কি পেলাম আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটি বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে কি তাহলে পরের কোশ্চেন দেখো কি বলেছে, দিয়েছে এখানে sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস cos স্কয়ার 69 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে 4, ঠিক আছে। দেয়া আছে sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস cos স্কয়ার 69। এখন দেখো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রকরণের অঙ্ক, দেখে নেব যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি আছে না, যদি থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে সেটাকে একটি কোণে নিয়ে। কিভাবে, এখানে দেখো 21 আর 69 যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি 90। তাহলে আমরা হয় 21 ডিগ্রিতে রাখবো না হয় 69 আমরা 21 ডিগ্রিতে রাখছি। তাহলে sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস cos স্কয়ার 69 কে লিখছি এইভাবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে। তাহলে সমান sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কি sin থিটা। এখানে থিটা আমার কত দিয়েছে 21, sin এটা হচ্ছে sin স্কয়ার সমান আমরা কত পাচ্ছি 2 ইনটু sin স্কয়ার 21 ডিগ্রি। এখানে দিয়েছে কত এর মান 1, এটা হবে তাহলে কি, এটা যদি থাকতো cos স্কয়ার 21 ডিগ্রি তাহলে হতো 1 তখন, তাহলে এটার অ্যানসার কি হচ্ছে। কোনো সমস্যা হয়নি আশা করি। পরের কোশ্চেনে বলেছে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের, তাহলে
অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই r। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এর অর্ধেক বলতে 2 পাই r স্কয়ার। ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত? পাই r। তাহলে এটা হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল, তাহলে 2 ইনটু এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এটা কি বোঝা গেছে আশা করি। তাহলে 5 এর দাগের অ্যান্সার হচ্ছে কি। পরের কোশ্চেন যে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোন তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, এটা হবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।